অক্ষয় কুমার দত্ত গড়পড়তা বাঙালি নামই শোনেনি। আজকের প্রজন্ম তো আবার অক্ষয় কুমার নামটা শুনে হিন্দি সিনেমার নায়ক অক্ষয় কুমারকেই বুঝে বসবে। বাঙালি শিক্ষিত সমাজ থেকে বুদ্ধিজীবী সমাজ অক্ষয় কুমার দত্তর কথা সেভাবে প্রচারের দায়িত্ব নেয়নি। যারা আমাদের পাঠ্যপুস্তক বানান তারাও সযত্নে এড়িয়ে গেছেন তাকে। কেন এড়িয়ে গেছেন কিংবা কেন তাকে ও তার ভাবনাকে সামনে নিয়ে আসা হয়নি, সেটা এই ভিডিওটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন আপনিও। আর বুঝে নিতে পারবেন কেন আজকের এই বিপন্ন সময়ে তার সমাজ সংস্কারমুখী কাজগুলোকে, ভাবনাগুলোকে নতুনভাবে, নতুন উদ্যমে সামনে নিয়ে আসাটা জরুরি। জগৎ বিখ্যাত দুই জার্মান সমচিন্তক চিন্তাবিদ এবং সামাজিক সংগ্রামের সহকর্মী কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের সমসাময়িক সময়ে এই বাংলায় জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত, যারা সারা জীবন সমাজ সংস্কার আন্দোলনে পরস্পরের সহযোগী ছিলেন। মার্কসের জন্ম 1818-তে, আর তার 2 বছর পরে এঙ্গেলস জন্মান। এদিকে ঈশ্বরচন্দ্র এবং অক্ষয় কুমার দত্ত জন্মেছিলেন 1820 সালে, মানে এঙ্গেলসের জন্মের বছরে। আক্ষেপের কথা এই, বিদ্যাসাগরকে নিয়ে আমরা বুঝি বা না বুঝি, অন্তত চর্চাটুকু করেছি, কিন্তু অক্ষয় কুমার দত্তকে আমাদের জ্ঞান চর্চার চর্যাপদ থেকে প্রায় বাদ দিয়েই রেখেছি। বুঝিনি বা বোঝবার চেষ্টাই করিনি এমনটাই শুধু নয়, নামটা পর্যন্ত যাতে না জানতে পারি তার আয়োজন সম্পূর্ণ করে রাখা হয়েছে। আজ 18ই মে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ ও প্রথম বাঙালি সমাজবিজ্ঞানী অক্ষয় কুমার দত্তর মৃত্যুদিন। তাকে বিনম্র শ্রদ্ধা জানানোর অঙ্গ হিসাবে ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই ভিডিও তাকে জানার, চেনার ও বোঝার এক সচেতন প্রয়াস। বর্ধমান জেলায় নবদ্বীপের কাছে চুপি গ্রামে 1820 সালের 15ই জুলাই জন্মেছিলেন অক্ষয় কুমার। বাবা পীতাম্বর দত্ত এবং মা দয়াময়ী দেবীর কনিষ্ঠ পুত্র অক্ষয় কুমার। তার বাবা কলকাতায় পুলিশে চাকরি করতেন। গ্রামের স্কুলে কিছুদিন পড়ার পর অক্ষয় কুমার কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তে আসেন, কিন্তু কয়েক বছর পরেই বাবার মৃত্যু হলে তাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়। তার প্রাতিষ্ঠানিক বা প্রথাগত শিক্ষা এত দূর পর্যন্তই। কর্মজীবনে প্রবেশ করতে হয় তাকে, তবে পড়াশুনোর অভ্যেস তিনি ত্যাগ করেননি। অদম্য জ্ঞানস্পৃহা তাকে ততদিনে জ্ঞানার্জনের পথের পথিক করে দিয়েছে। বাড়িতে বসেই তিনি পড়াশুনো করে গণিত, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে দারুণ ব্যুৎপত্তি অর্জন করেন। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের ইংরেজ শিক্ষক বহু ভাষাবিদ পণ্ডিত জেফ্রয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফার্সি, ল্যাটিন, হিব্রু ও জার্মান ভাষাতেও অক্ষয় কুমার পাণ্ডিত্য অর্জন করেন। নিজের আগ্রহে আমির উদ্দিন মুন্সির কাছে শেখেন ফার্সি ও আরবি ভাষা। পরবর্তীকালে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক থাকার সময় কিছুদিন তিনি কলকাতা মেডিকেল কলেজে গিয়ে অতিরিক্ত ছাত্র হিসেবে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়নশাস্ত্র ও প্রকৃতি বিজ্ঞান পড়েছিলেন। মাত্র 14 বছর বয়সে এই অক্ষয় কুমার রচনা করে ফেলেন অনঙ্গমোহন কাব্যগ্রন্থ। একটু বড় হয়ে তিনি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকার জন্য ইংরেজি সংবাদপত্র থেকে প্রবন্ধাবলী বাংলায় অনুবাদ শুরু করেন। এইভাবে গদ্য রচনার সূত্রপাত। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা গঠন করলে তিনি তার সভ্য হন
1839 সালে এবং কিছুদিন এই সভার সহ সম্পাদকও ছিলেন। 1840 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত মাসিক 8 টাকা বেতনে তত্ত্ববোধিনী পাঠশালার ভূগোল ও পদার্থবিদ্যার শিক্ষক নিযুক্ত হন। এই বিদ্যালয়ে বাংলা ভাষায় পাঠদানের সিদ্ধান্ত হয়, কিন্তু বাংলা ভাষায় এই সকল বিষয়ে পাঠ্যপুস্তক না থাকায় অক্ষয় কুমার 1841 সালে ভূগোল নামে একটি গ্রন্থ রচনা করেন, যা তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত হয়। তখন তার বয়স মাত্র 21। 1843 সালের 16 আগস্ট তারিখে তার সম্পাদনায় ব্রাহ্ম সমাজ ও তত্ত্ববোধিনী সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা আত্মপ্রকাশ করে। যদিও পত্রিকার মূল উদ্দেশ্য ছিল ব্রাহ্ম ধর্মের প্রচার, কিন্তু অক্ষয় কুমার দত্ত ও তার বন্ধু বিদ্যাসাগরের কারণে এটি সে সময়ের সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস ও সমাজ সংস্কার বিষয়ে একটি অগ্রণী পত্রিকায় পরিণত হয়। স্ত্রী শিক্ষার প্রসার, বিধবা বিবাহের সমর্থন, বাল্য বিবাহের বিরোধিতা ও বিবিধ কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবহুল বলিষ্ঠ লেখা এতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। 12 বছর নির্ভীকতার সঙ্গে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব সামলেছিলেন অক্ষয় কুমার দত্ত। বিধবা বিবাহকে তিনি কি পরিমাণ সমর্থন করতেন তা তার পৌত্র ছন্দের জাদুকর নামে প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা অক্ষয় কুমারের সংক্ষিপ্ত জীবনীতে বর্ণিত একটি ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায়। একবার অক্ষয় কুমার দত্তের এক কর্মচারী কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যান। তাকে চিঠি লিখে জেল পুলিশের ভয় দেখালে সেই কর্মচারী জবাবে অক্ষয় দত্তকে লিখে জানান, আপনি আমাকে বলেছিলেন আমি বিধবা বিবাহ করলে আমাকে পুরস্কার দেবেন। আমি বিধবা বিবাহ করিয়াছি। অক্ষয় কুমার খোঁজ নিয়ে জানলেন যে সত্যিই সেই কর্মচারী একজন বিধবাকেই বিয়ে করেছে। তিনি সেই কর্মচারীকে চিঠি লিখলেন, তোমার সকল অপরাধ ক্ষমা করলাম। ভূগোল প্রকাশের 15 বছর পর প্রকাশিত তার পদার্থবিদ্যা বাংলা ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞানের বই হিসেবে আজও স্বীকৃত। বাংলা ভাষাতেও যে বিজ্ঞান চর্চা সম্ভব তা অক্ষয় কুমার দত্তের হাত ধরেই জেনেছে বাঙালি। এছাড়া বিজ্ঞানের ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখা 4 খণ্ডের চারুপাঠ পাঠ্যপুস্তক হিসেবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি তৎকালীন সকল স্কুলে পাঠ্য বই হিসেবে গৃহীত হয়। ফলে অক্ষয় দত্তের আয় বেড়ে যায় কয়েক গুণ এবং তিনি আর্থিকভাবে দারুণ সচ্ছল হয়ে ওঠেন। এসব গ্রন্থে প্রথম ব্যবহৃত হয় মাধ্যাকর্ষণ, আহ্নিক গতি, বিষুবরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা, চুম্বক, বিকিরণ, তড়িৎ, সুমেরু, কুমেরু, স্থিতিস্থাপকতা, আপেক্ষিক গতি, ভারকেন্দ্র, দূরবীক্ষণ, অণুবীক্ষণ ইত্যাদি অসংখ্য পরিভাষা আজ বাংলা ভাষার অঙ্গীভূত হয়েছে এবং আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। অক্ষয় দত্তের একটি উল্লেখযোগ্য, বলা ভালো তার জীবনকালের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। এই গ্রন্থে ভারতের উপাসক সম্প্রদায় সম্পর্কে অক্ষয় দত্তের নিজের অনুসন্ধানলব্ধ তথ্য পর্যবেক্ষণ রয়েছে। এই প্রামাণ্য বইটি যদি ইংরেজি ভাষায় অনুবাদ করা যেত তবে তা নিঃসন্দেহে অক্ষয় কুমার দত্তকে সারা দেশের মানচিত্রে স্থায়ী জায়গা দেওয়ার পাশাপাশি ভারতবর্ষকে যে এক ধার্মিক দেশ হিসেবে তুলে ধরার সরকারি প্রয়াস তা দারুণভাবে বিঘ্নিত হতো। ফলত সেটা কাদের স্বার্থে আঘাত করত বা করবে সেটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। বিখ্যাত জার্মান ভারতবিদ ম্যাক্স মুলার এই বইটি পড়ে অক্ষয় দত্তকে সাধুবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, এই অসাধারণ বইটির জন্য অক্ষয় কুমার দত্তের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। অক্ষয় কুমার 1843 সালের 21শে ডিসেম্বর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সমাজ সংস্কারমূলক আন্দোলনের শরিক হয়ে এবং নিজের ক্রমান্বয়িক জ্ঞানার্জনের ফলে
ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করেন। মধ্য বয়সে ফরাসি দর্শন দ্বারা প্রভাবিত হয়ে অক্ষয় কুমার একাত্মবাদ গ্রহণ করেছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে আবার প্রার্থনার প্রয়োজন অস্বীকার করেন এবং পরিণত হয়ে ওঠেন বৈজ্ঞানিক যুক্তিবাদে বিশ্বাসী একজন অজ্ঞেয়বাদীতে। যাত্রার শুভ অশুভ ক্ষণ বলে কিছু নেই তা প্রমাণ করার জন্য শাস্ত্রে অশুভ এমন দিনক্ষণ দেখে তিনি ভ্রমণে বেরোতেন। অক্ষয় দত্ত হিন্দু ও ব্রাহ্মদের নিকট ঐশ্বরিক গ্রন্থ হিসেবে বিবেচিত বেদকে মানুষের রচনা এবং সে কারণেই অভ্রান্ত নয় বলে ঘোষণা করেন। তবে অক্ষয় দত্ত তার ঈশ্বর বিষয়ক একটি সমীকরণের জন্য বিশেষভাবে পরিচিত। একবার তার কাছে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি একটি সমীকরণ দিয়ে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পরিশ্রম না করলে শস্য ফলানো যাবে না। তার মানে পরিশ্রম সমান শস্য। পরিশ্রমের সঙ্গে প্রার্থনা যোগ করলেও শস্য ফলবে, তাহলে পরিশ্রম প্লাস প্রার্থনা সমান শস্য। অতএব প্রার্থনা সমান শূন্য, অর্থাৎ প্রার্থনায় কিছু যায় আসে না। ধর্ম সম্পর্কিত এই দৃষ্টিভঙ্গির জন্য ব্রাহ্ম সমাজের পত্রিকা তত্ত্ববোধিনীতে তার পক্ষে কাজ করা একসময় অসম্ভব হয়ে ওঠে। বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণের জন্য তার প্রতিষ্ঠিত নর্মাল স্কুলের প্রধান শিক্ষক করে নিয়ে আসেন বন্ধু অক্ষয়কে। তবে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন অক্ষয় কুমার এই দায়িত্ব পালন করতে পারেননি। বিদ্যাসাগর শাস্ত্র না মানলেও যেভাবে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, ঠিক তেমনি শাস্ত্র না মানা অক্ষয়ও নারী শিক্ষার সমর্থনে হিন্দু শাস্ত্র থেকে উদাহরণ দিয়ে সেগুলোকে নারী শিক্ষার সমর্থক বলে ব্যাখ্যা করতেন। বাংলা ভাষার প্রসারে তিনি যে গুরুত্ব দিতেন তা অতুলনীয়। বাংলাদেশের ভাষা আন্দোলনের শতবর্ষ আগে তিনি অফিস, আদালত ও উচ্চশিক্ষা সহ সব স্তরে বাংলা ভাষা প্রচলনের কথা বলেন ও দাবি তোলেন। প্রখ্যাত শিক্ষাব্রতী ডেভিড হেয়ারের মৃত্যুর পর তিনি প্রথা ভেঙে বাংলায় বক্তৃতা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। অক্ষয় দত্তের শিক্ষাচিন্তার আধুনিকতা এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা দেখে স্তম্ভিত হতে হয়। এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে মুক্ত করা নিয়ে চিন্তিত। 150 বছর আগে অক্ষয় দত্ত কি বলেছিলেন শুনুন। কলেজ ও স্কুলে যেরূপ শিক্ষা প্রণালী ব্যবহৃত হইতেছে তাহা কেবল স্মরণশক্তি উন্নতি সাধন পক্ষে বিশেষ অনুকূল, বুদ্ধিবৃত্তির পরিচালনা ও উন্নতি সাধনের পক্ষে তত অনুকূল নয়। শুনিতে পাওয়া যায় যে প্রধান প্রধান কলেজের অধ্যাপকেরা ছাত্রদিগকে কোনো প্রশ্ন করেন না, কেবল গ্রন্থের ব্যাখ্যা করিয়া যান। ছাত্রেরা কেবল নোট নেয়। ইহাতে বুদ্ধিবৃত্তির কিরূপ পরিচালনা হইতে পারে পাঠকবর্গ তাহা সহজেই বুঝিতে পারিবেন। অক্ষয় কুমার দত্ত শারীরিক অসুস্থতার জন্য বেশি ঘোরাঘুরি করতে পারতেন না, ফলে সামাজিকভাবে তার উপস্থিতি ক্রমশ কমে আসছিল। সেটা অবশ্য একদিক দিয়ে শাপে বর হয়েছিল। প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে তিনি অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরি করা থেকে নিজেকে বিরত রাখেন এবং 1850-এর দশকে তিনি বালিতে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। তার জীবনের শেষ 30টি বছর তিনি বালিতে কাটান। আজ দেওয়ানগাজী তলায় যেটি পরিমিলার ডক বলে পরিচিত, সেটি তার শেষ জীবনের বসতবাড়ি। উদ্ভিদপ্রেমিক অক্ষয় কুমারের বাড়িটির নাম শোভনোদ্যান দিয়েছিলেন তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নানা রকমের গাছ, ফুল গাছ, ফল গাছ থেকে মশলা জাতীয় গাছের পাশাপাশি বাড়ির ভিতরে ছিল ভূতাত্ত্বিক সংগ্রহশালা। জীবাশ্ম, প্রবাল, নানাবিধ পাথর ছিল তার সংগ্রহশালায়। নিরিবিলি প্রাকৃতিক সান্নিধ্যে বালির বাড়িতে বসে
নিরলস গবেষণার ভিত্তিতে আমৃত্যু যে কাজগুলো করে গেছেন অক্ষয় কুমার দত্ত, সেগুলো আমাদের অক্ষয় ঐতিহ্য, অমূল্য সম্পদ। 1886 সালের 18ই মে মৃত্যুবরণ করেন জ্ঞান তাপস অক্ষয় কুমার দত্ত। 367 জিটি রোড, বালি, হাওড়ায় তার স্বাদের শোভনোদ্যান আজ ভগ্নপ্রায়, অন্তিম দশায়। আজ অবধি কোনো দেখভাল সংরক্ষণ হয়নি। এখন বাড়িটির অবস্থা অত্যন্ত করুণ। বহু স্মৃতি বিজড়িত বর্তমানে জরাজীর্ণ বাড়িটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে অক্ষয় কুমার দত্তের কাজের উপরে একটা গবেষণা কেন্দ্র গড়ে তুলতে পারলে আপামর বাঙালি তথা ভারতবাসীরই উপকার হবে। তার মৃত্যুর পর ক্রমে ক্রমে বাঙালিদের চিন্তা জগৎ থেকে তাকে কার্যত বিস্মৃতির অন্তরালে তলিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অক্ষয় কুমার দত্তের আদর্শ ও দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে ধর্মীয় উন্মাদনা ও অন্ধবিশ্বাসের গ্যাঁড়াকলে অনেক ক্ষেত্রে আমরা আলোর থেকে অন্ধকারের দিকে এগোচ্ছি। এটা যদি ঠেকাতে হয় তবে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারেন অক্ষয় কুমার দত্ত। কিন্তু আক্ষেপের বিষয়, আমরা তাকে উপযুক্ত গুরুত্ব দিইনি। আজও যদি না দিই তবে আগামী প্রজন্মকে কুসংস্কারের অন্ধকার গলিতে আটকে রাখার যে প্রয়াস চলছে, তার বিরুদ্ধে অবস্থান না নিতে পারার দায় আমাদের উপরেই বর্তাবে। ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। তাই অক্ষয় কুমার দত্তের কথা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাকে, আপনাকে, সকলকে। তাই এই ভিডিওটি আপনারা যত বেশি বেশি করে সম্ভব শেয়ার করুন, যাতে এই মহামানবের কথা পৌঁছে যায় আরও সাধারণ মানুষের কাছে। অনুরোধ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।